সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য একটা তথ্য প্রযুক্তির ক্লাস নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা সুন্দরভাবে ঈদ কাটিয়েছো, আমি ধরে নিচ্ছি। তো আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আমরা বলতে পারছি। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বেসিক্যালি আমার পরিচয়টা দিচ্ছি। আমার পরিচয়টা আমি বলছি না, তোমরা জাস্ট একটু স্ক্রল করে দেখে নিবে। আর এরপরে আমরা আজকে যে পাঠটা পড়তে যাচ্ছি সেই পাঠের একটা পরিচিতি। আমরা আজকে নবম শ্রেণীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আমার শিক্ষায় ইন্টারনেট যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ তোমাদের বইয়ের তৃতীয় অধ্যায়ে যেটি আছে সেটি আজকে পড়তে যাচ্ছি। ঠিক আছে? তো অনেকের হয়তো মনে হতে পারে এটা স্যার 3 পৃষ্ঠার একটা অধ্যায় পড়লে মাত্র শেষ হয়ে যাবে। তো যাদের এই কনসেপ্টটা আছে 3 পৃষ্ঠা তো কীভাবে অনেক লেংদি একটা ক্লাস বানানো যায় সেটা তোমরা এই ভিডিও লেকচারটা দেখলে, অর্থাৎ আমি এখানে এমন কোনো টপিক বাদ রাখিনি যে তোমাদের কোনো একটা কনসেপ্ট তোমরা স্কিপ করে যাবো, এরকম কোনো কনসেপ্ট আমরা রাখিনি। সেটা বেসিক্যালি আমি খুব ডিটেলসে এই লেকচারটা শুনতে যাচ্ছি। তোমরা আশা করি সম্পূর্ণ লেকচারটা যদি দেখতে থাকো তাহলে তোমাদের মিসকনসেপশন যেগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। যে 3 পৃষ্ঠার চ্যাপ্টার আসলে কীভাবে শেষ করা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। সো হিয়ার উই গো। ছবিতে আসলে বেসিক্যালি তোমরা কী দেখতে পাচ্ছ? এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইমেজ জিপ ফাইল, জিআইএফ ফাইল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ইমেজ, মানে একটা স্থির ছবি দেখতে পাচ্ছ, একটা মুভিং অবজেক্ট দেখতে পাচ্ছ, অর্থাৎ যেটা মুভ করছে। আমরা দেখতে পাচ্ছি গ্লিটারিং হচ্ছে। আমাদের ডান পাশে যে ছবিটা আছে ওখান থেকে, যে গোলাপের ছবিটা আছে ওখান থেকে গ্লিটারিং হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে দুটো পিকচার আছে, দুটো ছবি কিন্তু দু ধরনের। একটা হচ্ছে আমার 3D ইমেজ, আর একটা হচ্ছে আমার 2D ইমেজ। 2D মানে হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ইমেজ, যে স্থির ছবি, আর একটা হচ্ছে স্থির বাট একটু ইফেক্টিভ হওয়ার কারণে, অর্থাৎ একটু ইফেক্ট শো করার কারণে এটাকে আমরা বলছি 3D, বাট ইটস অলসো 2D একটা ইমেজ। ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে ইফেক্ট অ্যাড করেছি, যার কারণে 2 নম্বর ছবিটিকে আমার অনেক বেশি লাইভলি, অনেক বেশি জীবন্ত মনে হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে অ্যানিমেটেড ছবি। ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে অ্যানিমেশন করছে, এখানে মুভ করছে, অর্থাৎ একদিক থেকে একদিক নড়াচড়া করছে। ঠিক আছে? তাহলে ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো ছবি, যে কোনো শব্দ বা ছবিকে কী বলে আসলে? ঠিক আছে? আসলে আমরা কী বলে এটাকে? আমরা আসলে এই চ্যাপ্টারে যেটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। ঠিক আছে? ডিজিটাল কন্টেন্ট কি স্যার? ডিজিটাল কন্টেন্ট মানে হচ্ছে তোমার, অর্থাৎ আমরা এই যে আমি তোমাদেরকে এই কন্টেন্টটা দিয়ে পড়াচ্ছি না, অর্থাৎ তোমাদেরকে দেওয়ার জন্য আমি কিছুক্ষণ পর তোমরা আরও কিছু মজার একটু জিনিস দেখবে। তোমাদের মজা দেওয়ার জন্য কিছু জিনিস আমি রেখেছি স্পেশালি। তোমরা যত দেখতে থাকবে তত হয়তো মজা পাবে। আচ্ছা, যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্যার, যখন আমরা কোনো একটা কিছুকে রিপ্রেজেন্ট করতে যাবো, অর্থাৎ কোনো কিছুকে আমরা প্রকাশ করতে যাব, তখন আমাদের বিভিন্ন ধরনের মিডিয়া আসলে ব্যবহার করতে হতে পারে। ঠিক আছে? যেটা আমরা মাল্টিমিডিয়া বলি। হ্যাঁ, মাল্টিপল মিডিয়াকে যখন আমরা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলছি মাল্টিমিডিয়া, রাইট? আচ্ছা, তাহলে ডিজিটাল কন্টেন্টটা কি? ডিজিটাল কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মিডিয়ায়, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়ায় তুমি কোনো কিছু রিপ্রেজেন্ট করার জন্য যে কন্টেন্টটা আসলে রেডি করা, এবং সেই কন্টেন্টটা অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। সেখানে থাকতে পারে ছবি, সেখানে থাকতে পারে অ্যানিমেশন, সেখানে থাকতে পারে তোমার সাউন্ড, সেখানে থাকতে পারে তোমার ভিডিও, সেখানে থাকতে পারে তোমার গ্রাফিক্স, সেখানে থাকতে তোমার ইনফোগ্রাফিক্স, সেখানে থাকতে তোমার যে কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ অনেকগুলো মিডিয়াকে যখন তুমি একত্রিত করে, সেটাকে আমরা একত্রিত করে ইন্টিগ্রেট করি, সেটাকে আমরা বলছি মাল্টিমিডিয়া বা ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ ডিজিটাল মিডিয়ায় যেটাকে আমরা শো অফ করি। ক্লিয়ার? আচ্ছা, বেসিক কনসেপ্টটা তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকে যে পার্ট সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কন্টেন্ট পার্ট। ঠিক আছে? তাহলে এই কন্টেন্ট এখানে আমি দেখো তোমাদের এই লেসনটাকে, সম্পূর্ণ চ্যাপ্টারটাকে একটা লেকচারে কভার করে ফেলবো। সেজন্য আমরা পার্ট করে যাব। প্রথম পার্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের ধারণা করতে পারবো এবং ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কিছু লেখা বা টেক্সট, আর একটা ছবিতে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। মাই গুডনেস। ঠিক আছে? 3rd নম্বর যে ছবিটা আসছে সেই ছবিতে আমরা একটা সাউন্ড দেখতে পেলাম, খুব বিদ্যুৎ একটা সাউন্ড। ঠিক আছে? এটা তোমাদেরকে একটু দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপরে যেটা দেখতে পাচ্ছি আমরা একটা লাইভ ছবি দেখতে পাচ্ছি, একটা চিল বা উঠছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম তা হচ্ছে কি স্যার? তা হচ্ছে ডিজিটাল কন্টেন্টের
যে উপাদানগুলো হয় সেগুলো বেসিক্যালি অনেক ধরনের হয়। তাহলে একটা ডিজিটাল কন্টেন্ট কী কী থাকতে পারে? একটা ডিজিটাল কন্টেন্টের মধ্যে টেক্সট থাকতে পারে, ছবি থাকতে পারে, সাউন্ড থাকতে পারে, ভিডিও থাকতে পারে, গ্রাফিক্স থাকতে পারে, ইনফোগ্রাফিক্স থাকতে পারে, আরও অনেক কিছুকে আমরা একত্রিত করে এটা আমরা রেডি করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা কি বলছি এটাকে? তথ্য, শব্দ, ছবি কিংবা ডিজিটাল ভিডিও ডিজিটাল মাধ্যমে প্রকাশ করাকে আমরা বলছি ডিজিটাল কন্টেন্ট। যেমন আমি যে ক্লাসটা নিচ্ছি সেখানে কিন্তু তোমার সাউন্ড একটু দেখিয়েছি, খুব বিদ্যুটে যদিও সাউন্ডটাও দেখিয়েছি, আবার কিছু ছবিও দেখতে পাচ্ছ তোমরা, একজন মহিলা কথা বলছে, একটা চিল আকাশে উঠছে, ঠিক আছে, অনেক কিছু দেখতে পাচ্ছ। আবার টেক্সট, একটা বিসিএস এর একটা পরিচয়, মানে বিসিএস পরীক্ষার একটা কী বলে এটা, কী বলে, প্রস্তুতির একটা ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা এখানে, ঠিক আছে। তাহলে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্টের ব্যাপারটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। এরপর ডিজিটাল কন্টেন্টকে বেসিক্যালি আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। সেই 4টা ভাগ, একটা হচ্ছে টেক্সট, অর্থাৎ এখানে একটা টেক্সট দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, টেক্সট বা লিখিত কোনো কন্টেন্ট থাকতে পারে। এরপর ছবি থাকতে পারে, তারপর ভিডিও থাকতে পারে, ভিডিও বা অ্যানিমেশন থাকতে পারে, যে মুভ করছে। একটা হচ্ছে স্থির ছবি, আর একটা হচ্ছে অস্থির ছবি। অস্থির মানে হচ্ছে স্থির নয়, যেমন তোমার হাতটা দেখতে পাচ্ছ, হাতটা খুব নড়ছে, মুভ করছে, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যানিমেশন বা ভিডিও। ক্লিয়ার? এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বুঝতে পেরেছ? অর্থাৎ ডিজিটাল কন্টেন্টের যে 4টা ভাগে ভাগ করা হয়েছে সেই 4টা ভাগে জিনিসগুলো আমরা হচ্ছে টেক্সট, ছবি, ভিডিও এবং শব্দ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের জন্য দুটো ভিডিও আছে, শব্দ আছে। শব্দগুলো তোমাদের জন্য একটু প্লে করছি, আমি একটু মজা দেওয়ার জন্য আসলে অ্যাড করা আমার। আমাদের বোরিংনেসটা কেটে গেছে, আশা করছি, আমি ধরে নিচ্ছি আমাদের বোরিংনেসটা কেটে গেছে। তাহলে এখানে যে ব্যাপারটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে শব্দ অডিও আকারে থাকতে পারে, শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্টের অন্তর্ভুক্ত। অর্থাৎ তোমার একটা ভিডিও কন্টেন্টের মধ্যে কিন্তু শব্দ থাকে, বা তোমরা কোনো কিছু অডিও প্লে যখন করো তখন ওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা অডিও থাকে, রাইট? অর্থাৎ আমরা যখন কোনো একটা কিছু প্লে করি অ্যানিমেশনের মধ্যেও কিন্তু অডিও থাকতে পারে, অর্থাৎ অডিও কিন্তু সবগুলোর সাথে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ ইন্টিগ্রেট অবস্থায় থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তোমাদের এই টপিকটা শেষ, আমাদের এই টপিক শেষে আমরা একটা মূল্যায়ন করব। সেই মূল্যায়নটা কী স্যার? অর্থাৎ কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কি বলে? ইমেল বলে, অ্যানিমেশন বলে, অ্যানালগ কন্টেন্ট বলে, নাকি ডিজিটাল কন্টেন্ট বলে? আনডাউটলি এটা ডিজিটাল কন্টেন্ট। আমরা একটু ক্লিক করে দেখব। সঠিক হয়েছে উত্তর, অর্থাৎ তোমাকে একটা ক্লেপ দিয়েছে, ক্লেপস তুমি এটা ডিজার্ভ করো, ঠিক আছে, এটা আমাকে দিয়েছে যদিও, ঠিক আছে। এরপর যেটা করছি আমরা সেটা হচ্ছে 2 নম্বর, যেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্টে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। আমরা একটা ভুল দিয়ে দেখি, ভুল দিয়ে দেখি আমাদের অ্যান্সারটা কী দেয়। আমরা জানি যে ডিজিটাল কন্টেন্ট 4 ভাগে ভাগ, আমরা একটু 3 দিয়ে দেখি। উপস, বলছে আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, ঠিক আছে। আমরা তাহলে 4 দিয়ে দেখি কী হয়। কারেক্ট, অর্থাৎ আমরা আমাদের দ্বিতীয় যে ভাগ ডিজিটাল কন্টেন্ট বেসিক্যালি 4 ভাগে ভাগ, 4 ভাগে ভাগগুলো আমরা আসলে পড়ে ফেলেছি, ঠিক আছে। এরপর তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছে, সেই বাড়ির কাজটা আমাদের যদিও এটা মাল্টিপল ক্লাস, আমরা জাস্ট বলে যাচ্ছি কোনো কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্ট তোমার বেশি ভালো লাগে এবং কেন ভালো লাগে সেটা তুমি যে তোমার হোমওয়ার্ক হিসেবে করবে এবং তোমার এটার উপর মূল্যায়ন করা হবে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড লেকচার, তুমি এখানে ছবিতে কী দেখতে পাচ্ছ একটু চিন্তা করে বলো। যে দুপাশে ছবি, একটা হচ্ছে বইয়ের ছবি আর একটা হচ্ছে বইয়ের ছবি, কিন্তু বইটা আমি একটা মোবাইলের মধ্যে পড়ছি। হোয়াট ইউ ওয়ান্ট, মানে তুমি এখানে কী বুঝতে পারছো? ঠিক আছে, আমরা একটু দেখবো যে আসলে আমরা কী দেখতে পাচ্ছি। দুটি ছবির মধ্যে পার্থক্যটা হচ্ছে, একটা হচ্ছে আমি নর্মালি পড়ছি, একটা হচ্ছে আমি ভার্চুয়াল মিডিয়ায় পড়ছি, ঠিক আছে। তার মানে আমি এখানে মনে হয় একটা হচ্ছে বই আর একটা হচ্ছে ই বুক, অর্থাৎ ইলেকট্রনিক বুক, ঠিক আছে। এটা নিয়ে আসলে বলতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আজকের পার্টের যে বিষয়টা সেটা হচ্ছে ই বুক। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ট্যাবের মধ্যে একটা ব্যক্তি, মানে একজন ব্যক্তি বইটা পড়ছে, মানে উল্টোচ্ছে, মানে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, ফরম্যাট করছে, ঠিক আছে। তাহলে আমরা এখন ই বুক বা ইলেকট্রনিক বুক, ইলেকট্রনিক বুকটা কি বেসিক্যালি স্যার? ইলেকট্রনিক বুক হচ্ছে কোনো বইয়ের, কোনো পাঠ্য বইয়ের বা যে কোনো বইয়ের
ঠিক আছে, অনলাইন ভার্সন অর্থাৎ অনলাইন সংস্করণ বলতে পারো। ঠিক আছে, অনলাইন সংস্করণকে আমরা বলছি ইবুক, যেটা হচ্ছে তোমার পোর্টেবল, অর্থাৎ যে কোনো মিডিয়ায় প্লে করা যায়। আমরা টাইপসগুলো পড়বো, একটু পরেই পড়বো টাইপসগুলো। তাহলে এই পার্ট শেষে স্টুডেন্টরা কী জানতে পারবে, এই পার্ট শেষে শিক্ষার্থীরা জানতে পারে ইবুক বলতে কী বলতে পারবে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি, আর ইবুকের যে প্রকারভেদ আছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু আগে বলেছিলাম ইবুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। ঠিক আছে, মুদ্রিত বই অর্থাৎ আমরা যে বইগুলা বেসিক্যালি পড়ে থাকি, পৃষ্ঠা উল্টি পড়ে থাকি, সেই বইগুলোর একটা কিন্তু ইলেকট্রনিক ভার্সন অনলাইনে পাওয়া যায়। ঠিক আছে, যেগুলোকে প্রিন্ট করার পরে আসলে বেসিক্যালি এই বইটা আমরা পাই আর কি। তো যেটা সফট কপি আমরা বলি, সেই সফট কপিটাকে আমরা বলছি ইবুক বা ইলেকট্রনিক বুক। ঠিক আছে, তাহলে এটা কোনো বই ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করাকে আমরা বলছি ইলেকট্রনিক বুক। ক্লিয়ার? এরপরে এই বইটা কী করা যায়, এই বইটা স্মার্টফোনে পড়া যায়, এই বইটা আমার ইবুক রিডারও পড়া যায়। ইবুক রিডারের নামে একটা সিস্টেম পাওয়া যায়, অর্থাৎ আইপড টাইপসের আর কি, এটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো এই ধরনের সিস্টেমও তোমার ইবুকগুলো আসলে পড়া যায়। এখন স্মার্টফোন চলে আসছে, স্মার্টফোনের আগে হয়তো স্মার্টফোন যাদের অ্যাভেলেবল ছিল না, তখন তারা ইবুক রিডার দিয়ে বইগুলো রিড করতো, কিন্তু এখন স্মার্টফোন চলে আসার পর থেকে আমরা আসলে ইবুক রিডার দিয়ে খুব একটা ইউজ করি না। তবে জনপ্রিয় একটা ইবুক রিডার আছে, যেটা তোমরা একটু পরেই জানতে পারবে, কিন্ডল নামের, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে রিডারের মধ্যে, মানে আমরা যে আগে যে রিডারগুলো ইউজ করা হতো, অর্থাৎ পিডিএফকে রিড করার জন্য, কোনো একটা অনলাইন বই পড়ার জন্য আমরা যে রিডারগুলো ব্যবহার করে থাকি, সেই রিডারের মধ্যে একটা জনপ্রিয়, অর্থাৎ সবচেয়ে অ্যামেজিং এবং সবচেয়ে লুক্রেটিভ যেই মানে ইবুক রিডারটা আছে, সেটা হচ্ছে amazon.com-এর কিন্ডল। ঠিক আছে, এই কিন্ডল তোমরা দেখতে পাচ্ছ এখানে। কিন্ডল যে ইয়েটা আছে, এটা হচ্ছে নট ফ্রি, এটা ফ্রি ভার্সন নয়, এটা হচ্ছে $114 দিয়ে কিনে নিতে হয়। ঠিক আছে, অ্যামাজনের যে .com-এর যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে গিয়ে এটা অর্ডার করে তোমরা কিনে নিতে পারো যদি তোমরা পড়তে চাও। তবে আমার মনে হয় যাদের স্মার্টফোন আছে বা যাদের বাসায় ট্যাবলেট আছে, ট্যাবলেট পিসি আছে বা যে কোনো ধরনের ডিভাইস আছে, তাদের কেনার দরকার নেই খুব বেশি। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইবুক বেসিক্যালি 5 ধরনের। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন জেনে গেলাম, ইবুক বেসিক্যালি 5 ধরনের। তাহলে 5 ধরনের টাইপগুলো একটু আমরা দেখবো। একটা হচ্ছে পিডিএফ মানে হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। অর্থাৎ পোর্টেবল মানে কি স্যার? পোর্টেবল মানে হচ্ছে যে কোনো ডিভাইসে সাপোর্ট করে, রাইট? যদি তোমার কোনো একটা পিডিএফ রিডার থাকে, অর্থাৎ অ্যাডোব রিডার থাকে, সেক্ষেত্রে তোমার পিডিএফ ফাইলটা যে কোনো মোবাইল বলো, যে কোনো পিসি বলো, যেখানে তোমার রিড করার মতো অ্যাবিলিটি আছে, সেখানেই তোমার রিড করা যায়। অর্থাৎ এগুলো পোর্টেবল। ঠিক আছে, যে কোনো পোর্টেই সাপোর্ট করে। ক্লিয়ার? আচ্ছা, মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে আমরা বলছি পিডিএফ ফাইল, অর্থাৎ সচরাচর পিডিএফগুলো পোর্টেবল, এটা পোর্টেবল হবে, লটা পড়েনি, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট প্রকাশিত হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ভার্সন পাওয়া যায়, যেটাকে আমরা বলছি HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে তোমাদের জন্য আবার বলছি HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? এটা একটা ভাষা যেটা আমরা ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। এই ধরনের প্রকাশিত ফরম্যাটেও কিন্তু আমরা বইগুলোকে প্রকাশ করে থাকি। এগুলোকে আমরা বলি ওয়েবসাইটও বলা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে অনলাইনে পড়ার জন্য, তো এই ধরনের ওয়েবসাইটে গিয়েও তোমরা আসলে বেসিক্যালি পড়তে পারো। আমরা দুইটা ক্যাটাগরি পড়ে ফেললাম। আরেকটা ক্যাটাগরি হচ্ছে মুদ্রিত বইয়ের মধ্যে কিন্তু কিছুটা বাড়তি সুবিধাযুক্ত, অর্থাৎ কিছুটা বাড়তি ফ্যাসিলিটি থাকে। যেমন ধরো তোমার কুইজ নেওয়ার থাকে, তারপর তোমার এখানে কিছু ফিচার থাকে। যেমন তোমরা যদি মনে করো যে কোনো একটা ওয়ার্ডের উপর যদি তুমি কার্সরটা রাখো, তাহলে ওই ওয়ার্ডের যে মিনিংটা কিন্তু ভেসে আসে। অর্থাৎ অনলাইন বইয়ের মধ্যে অনেক সময় দেখবা, তোমরা যদি ইউজ করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানো, মনে করো রিবন ওয়ার্ডটা আমি জানি না, তাহলে রিবনের উপর যখন আমি কার্সরটা রাখবো, তখন রিবনের একটা মানে কী বলে, এটা যেই ডেফিনেশন আছে বা যেই অর্থটা আছে, ওটা ভেসে আসে, এই জায়গায় ভেসে উঠবে। ঠিক আছে, তো এই ধরনের বাড়তি ফ্যাসিলিটিগুলো যেগুলো আমরা হয়তো মেইন বইয়ের মধ্যে বা আমাদের টেক্সট বইয়ের মধ্যে যেগুলো পাবো না, সেগুলো কিন্তু আমরা এই ধরনের বইগুলো থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এই ধরনের বইগুলো আমরা বলছি ইপাব। ঠিক আছে, ই পাবলিকেশন বা ইপাব। ঠিক আছে, এরপরও আরও কিছু স্মার্ট ফোন আছে, স্মার্ট বুক আছে, যেগুলো মাল্টিমিডিয়া সমৃদ্ধ, অর্থাৎ মাল্টিপল মিডিয়া সমৃদ্ধ, বা এগুলোকে আমরা বলি স্মার্টফোন বা চৌকস মানে হচ্ছে স্মার্ট। ক্লিয়ার? তাহলে স্মার্ট ই বুক বলি আমরা এগুলোকে। তাহলে এগুলোর একটা এক্সাম্পল হচ্ছে কি, এগুলোর এক্সাম্পল হচ্ছে তুমি মনে করো কোনো একটা ইবুক পড়লে, ইবুক পড়ার পর তুমি কিন্তু এখানে কুইজ দিতে পারবে, কুইজ কন্টেস্ট করতে পারবে। ঠিক আছে, স্টার্ট কুইজ দিয়ে এরকম করে একটা এনভায়রনমেন্ট আসবে, এখান থেকে কুইজ করতে পারো, বা আরও বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারা যায়, যেগুলোর মাধ্যমে তোমরা আসলে বেসিক্যালি কাজটা করতে পারো। ক্লিয়ার? যেমন এখানে কুইজ উত্তরের ব্যবস্থা দেওয়া থাকবে, দিস ইজ স্মার্ট। ঠিক আছে, এগুলো তোমার উত্তরটা যদি ভুল হয় তাহলে তোমাকে বলবো যে রং অ্যান্সার। ঠিক আছে, আবার যদি বলে যে তোমার যদি উত্তরটা সঠিক হয়, তোমাকে একটা ক্লেপস দেবে বা যে কোনো একটা কিছু দিয়ে তোমাকে একটা অভ্যর্থনা জানাবে। ঠিক আছে, তোমরা যদি স্মার্টফোনে অনেক সময় তোমরা দেখে থাকো যে কিছু হাতে করি পায় টেক্সটের কিছু অ্যাপস আছে, যেগুলোর মাধ্যমে আসলে আমরা ব্যাপারগুলো করে থাকি আর কি। ঠিক আছে, আচ্ছা,
এরপরে একটা 3D একটা ইফেক্ট দেওয়ার একটা ব্যবস্থা থাকবে, মানে ত্রিমাত্রিক ছবি যুক্ত করা থাকে স্মার্টফোনগুলোতে, তো তোমার ছবিটা দেখলে লুক্রেটিভ মনে হয় এবং ছবিটা লাইভলি মনে হয়, বা ত্রিমাত্রিক ছবি 3 ডাইমেনশনাল ইমেজ যুক্ত থাকে, যার কারণে এগুলো অনেক বেশি ইন্টারেক্টিভ প্রোডাক্ট বলি এগুলোকে আমরা, মানে এগুলোর প্রতি ইন্টারাকশনটা বেশি যায়, ঠিক আছে। অর্থাৎ মানুষের যে ইন্টারাকশন, অর্থাৎ মানুষ একটা ডিভাইস ইউজ করে যদি সে তার মজাটা পায়, তৃপ্তিটা পায়, ফলে সেই ডিভাইসের প্রতি সে আগ্রহী হয়ে পড়ে। অনেকে দেখো তোমরা গেম ফ্রিক হয়ে পড়ে, বা অনেকে তোমার মোবাইল ফ্রিক হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ ও ওটা থেকে কী পাচ্ছে, তার বিনোদনের যে খোরাক, সে খোরাকটা পাচ্ছে আসলে, অর্থাৎ সে স্যাটিসফাই উইথ দিস ডিভাইস, দ্যাটস ওয়াই সে ওটার প্রতি ঝুঁকে গেছে, ঠিক আছে। অর্থাৎ লুক্রেটিভ যে ফিচারগুলো আছে বা এই যে ব্যাপারগুলো হয়, সেই ব্যাপারগুলোর কারণে ওই ডিভাইসটা তার মনটাকে কেড়ে নেয়, ঠিক আছে, অর্থাৎ মন ছুঁয়ে যায় আর কি ব্যাপারটা। আচ্ছা, এরপর হচ্ছে ইবুকস অ্যাপস, অর্থাৎ ইবুকসের যে অ্যাপসগুলো আছে এইগুলো অ্যাপসগুলো ইউজ করে আমরা আসলে বেসিক্যালি কাজগুলো করতে পারি। তারপর এই ক্ষেত্রে ইবুক নিজেই একটি অ্যাপস আকারে প্রকাশিত হয়। এগুলো আমরা অনেকগুলো অ্যাপস আকারে, যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে কিন্ডল আছে, এরপর অনেকগুলো অ্যাপস, এখানে আমি জাস্ট একটা স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। বিভিন্ন ধরনের অ্যাপস আছে, এইগুলো বিভিন্ন ফোনে পড়া যায়, ডাউনলোড করে পড়া যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা মূল্যায়ন করবো। মূল্যায়নটা কী স্যার? মূল্যায়ন, তাহলে আমাদের এই পার্টটা শেষ। এই পার্ট শেষে আমরা যেটা মূল্যায়ন করবো সেটা হচ্ছে ইবুক এর পূর্ণরূপ কী। আমরা একটু ভুল দিয়ে দেখি অ্যান্সার। ইবুক মানে আমরা জানি ইলেকট্রনিক বুক, বাট আমরা একটু ভুল দিয়ে দেখি আসলে কী হয়। ইলেকট্রনিক বেস, আবার চেষ্টা করবো, তাহলে দরকার নেই আমার ইলেকট্রনিক বুক, এটা আমাদের কারেক্ট। এরপর হচ্ছে ইবুক সাধারণত কয়টা ভাগে ভাগ? ইবুক সাধারণত 5টা ভাগে, ঠিক আছে। তাহলে আমাদের মূল্যায়নটা মোটামুটি হয়ে গেছে। এরপর আরও একটা মূল্যায়ন আছে, সেটা হচ্ছে 3 নম্বর যে মূল্যায়ন, সেটা হচ্ছে পিডিএফ এর পূর্ণরূপ কি। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ আমাদের উত্তরটি হচ্ছে খ। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে চৌকস ইবুকে কী থাকে? চৌকস ইবুক মানে হচ্ছে স্মার্ট ইবুক। স্মার্ট ইবুকগুলোতে আমরা জানি অডিও থাকে, ভিডিও থাকে, আবার অ্যানিমেশনও থাকে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, অর্থাৎ এটা হচ্ছে বহুপদী উদ্দীপক। বহুপদী উদ্দীপক, এটা হচ্ছে ঘ নম্বর উত্তর, অর্থাৎ আমাদের ঠিক আছে। তাহলে আমরা এখানে সাকসেসফুলি শেষ করলাম এই সেশনটা। এরপরে তোমাদের একটা বাড়ির কাজ আছে, এই সেশনের বাড়ির কাজ, সেটা হচ্ছে বিদ্যালয়ে এক গাদা বই নিয়ে আসার পরিবর্তে মানে কোনো বই আনতে হবে না, ইবুকে যথেষ্ট। এই নিয়ে তোমার অনুভূতিটা কি বা তোমার ফিলিংসটা কেমন সেটা তুমি শেয়ার করবে তোমার খাতায়, এবং খাতায় করে তোমরা আমার এই ভিডিওটা যেখানে আপলোড করা হবে সে তার কমেন্ট বক্সে এসে এটার ফিডব্যাকটা জানাবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যে থার্ড পার্টটা আছে সেটা হচ্ছে শিক্ষায় ইন্টারনেট, অর্থাৎ শিক্ষায় কীভাবে ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারি আমরা, সেই ব্যাপারটা এই টপিকে আমরা জানবো বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা 4টা ব্রাউজার দেখতে পাচ্ছি। আসলে হোয়াট ইজ ব্রাউজার? ব্রাউজার কি আসলে? ব্রাউজার আমরা প্রতিনিয়ত এগুলো কিন্তু ইউজ করি, যেমন আগেকার দিন অপেরা মিনি, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতাম, এখন ফায়ারফক্স কিংবা গুগল ক্রোম সবচেয়ে বেশি ইউজ হয়। তবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্রেভ ব্রাউজার, সবচেয়ে ফাস্টেস্ট এবং সিকিউরিটি, ঠিক আছে। ক্রোমও খুব ভালো একটা ব্রাউজার। স্যার ব্রাউজার কি? ব্রাউজার কী কাজে ব্যবহার করে? ব্রাউজার হচ্ছে কি স্যার? ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমন একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা সেন্ডার এবং ইউজারের মধ্যে, সেন্ডার এবং সার্ভারের মধ্যে, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে। মনে করো আমি একটা কিছু আমার দরকার, তাহলে আমি গুগলে যাব, তাহলে গুগলে যেতে হলে আমাকে কী করতে হবে? একটা ব্রাউজার হয়ে ভায়া হয়ে যেতে হবে, অর্থাৎ ব্রাউজারকে ইউজ করে আমাকে যেতে হবে, ঠিক আছে। ধরো আমি ফেসবুকে যাবো, তাহলে ফেসবুকে যাওয়ার সময় অনেক সময় আমরা ফেসবুক অ্যাপস ইউজ করি। যদি আমাদের ফেসবুক অ্যাপসটা নাও থাকে তাহলে আমরা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সে ঢুকে তারপর লগ ইন করে ফেসবুক সার্চ করে দেন এটা আমরা এনে লগ ইন করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা কি করে ইউজার এবং সার্ভারের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করে। একটা ব্রিজের কাজ কি? একটা ব্রিজের কাজ হচ্ছে স্যার সেন্ডার থেকে রিসিভারের পর্যন্ত ডেটাগুলো, অর্থাৎ কানেকশন এস্টাবলিশ করে দেওয়া, সেন্ডার এবং দুইটা প্রান্তের মধ্যে কানেকশন এস্টাবলিশ করে দেওয়া। তাহলে আমরা এখানে ব্রাউজারকে বলতে পারি যে ব্রিজ বিটুইন ইউজার অ্যান্ড সার্ভার, অর্থাৎ ইউজার এবং সার্ভারের মাঝখানে ব্রিজ হিসেবে কাজ করে, যে কানেক্ট করে দুইটা প্রান্তকে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি ব্রাউজার হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা ইন্টারনেট জগতে অনেক কিছু খুঁজে বের করতে পারি এবং আমরা আমাদের যেটা দরকার হয় আমরা কিন্তু ওটা ফাইন্ড আউট করতে পারি এবং ফাইন্ড আউট করে পড়ে নিতে পারি, ঠিক আছে। তাহলে শিক্ষায় ইন্টারনেটের দরকার আছে অবশ্যই। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ই লাইব্রেরি। ই লাইব্রেরি কি স্যার? ই লাইব্রেরি মানে হচ্ছে ইলেকট্রনিক লাইব্রেরি। এই ওয়েবসাইটে ক্লিক করো, আমরা বিভিন্ন ধরনের এখানে হাজার হাজার বই আছে, ওই বই থেকে আমাদের যেই বইগুলো দরকার বেসিক্যালি আমাদের যা দরকার হবে আমরা সেগুলো কি করতে পারবো, এখান থেকে আমরা রিড করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ই লাইব্রেরি বা ইলেকট্রনিক লাইব্রেরি। এটাও কিন্তু একটা শিক্ষার একটা পার্ট, রাইট।
এছাড়াও আরও অনেক ধরনের আছে, যেমন খান একাডেমি আছে, তারপর তোমার একটা আরও অনেক ধরনের যেমন তোমার আছে ওইদিকে, যদি আমরা ইন্ডিয়ার কথা বলি তাহলে ওদিকে খুব জনপ্রিয় একটা সাইট আছে, যদি আমি এখন নামটা মুখে মনে আসছে না, মাথায় আসছে কিন্তু মুখে আসছে না। আচ্ছা, এরপরে যেটা হয় শিক্ষায় আমরা ইন্টারনেটকে আরও একটা কাজে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে কি স্যার, মিনিস্ট্রি অফ এডুকেশন তোমরা দেখতে পাচ্ছ, যখনই কোনো একটা রেজাল্ট, যেমন গতকালকে যেটা হলো সেটা হলো মানে 2020 সালের এসএসসি পরীক্ষা যে রেজাল্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে, সেটা মিনিস্ট্রি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের যে এই ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা জাস্ট এখানে ক্লিক করলে তোমরা যে কোনো পরীক্ষার, যে কোনো পাবলিক পরীক্ষা, যেমন জেএসসি বলো, জেডিসি বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, যে কোনো পিএসসি বলো, পিইসি বলো, যে কোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা জানতে পারো। এখানে জাস্ট কী করতে হবে, এখানে জাস্ট তোমরা জাস্ট এক্সামিনেশনের নামটা দিবে, এখানে ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে, পপ আপ মেনু থেকে তোমরা যে পরীক্ষাটা জানতে যাচ্ছ সেই পরীক্ষাটার উপর ক্লিক করবে, এখান থেকে সালটা দিয়ে দিবে, এখানে তোমরা সালটা ক্লিক করবে, এখানে বোর্ড চিরং বোর্ড নাকি ঢাকা বোর্ড ক্লিক করবে, এখানে রোল নাম্বার দিবে, এখন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিতে হয়, দিয়ে সাবমিট দেবে, সাবমিট দেওয়ার পর এখানে তোমাদের রেজাল্টটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে তোমরা উপরের সাইটটিতে ক্লিক করে যে কোনো পাবলিক পরীক্ষার ফলাফল দেখতে পারবে। তাহলে এটাও কিন্তু একটা শিক্ষার একটা পার্ট, তার শিক্ষা ক্ষেত্রে তোমার আইসিটির দরকার আছে, রাইট? আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে কি স্যার, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা আমার নিজের যেই ইন্টারনেট কানেকশনটা আছে ওটার একটা স্ক্রিনশটটা আমি কেন দিয়েছি স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড স্পিড হচ্ছে 34.10 আর আপলোড হচ্ছে 32.90। এখানে আসলে এমবিপিএস মানে হচ্ছে মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ এখানে আমরা যেটা বুঝতে পারছি, এখানে আমি যেটা স্পিড টেস্ট করেছি, তো আমার ইন্টারনেট যেটি আছে, আমার ইন্টারনেট যে কানেকশনটি আছে ওটার স্পিড টেস্ট আমি করিয়েছি, আমার ক্লাউড ওয়ানের যেই নেট কানেকশনটি আছে সেটা আমি স্পিড টেস্ট করেছি। স্পিড টেস্টটা আসলে কেন করেছি আমি, কারণ আমি জাস্ট দেখেছি যে আমাকে তারা যে নেট কানেকশনটি দিয়েছি সেটি কি প্রপারলি দিয়েছে নাকি কোনো ঝামেলা আছে, সেটা চেক করার জন্য আসলে বেসিক্যালি কাজটা করেছি। তো এখান থেকে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ব্যান্ডউইথ। স্যার ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ তোমরা যদি একটু চিন্তা করো, এখানে আমরা একটা কম্পিউটার দেখতে পাচ্ছি, একটা স্টোরেজ মিডিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ কম্পিউটারটাকে যদি আমরা ক্লায়েন্ট বলি, ক্লায়েন্ট, আর স্টোরেজটাকে যদি আমরা সার্ভার বলি, তাহলে ক্লায়েন্ট থেকে সার্ভারের মধ্যে ডেটা স্থানান্তর করার জন্য প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা স্থানান্তরিত হয় তার হারকে আমরা বলছি ব্যান্ডউইথ। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তোমরা সংখ্যাটা দেখো, গ্রাহক থেকে প্রাপকে অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে প্রতি সেকেন্ডে, আমি জাস্ট লাল করে দিয়েছি কেন তোমাদের একটু চোখে পড়ার জন্য, অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা প্রবাহিত হয় তার হারকে, তার রেশিওটাকে আমরা বলছি ব্যান্ডউইথ। অর্থাৎ আমি এখানে একটা অঙ্ক তোমাদের জন্য করে দিয়েছি, যদি কোনো সিস্টেমে সেন্ডার থেকে রিসিভারে 2 MB করে ডেটা প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে, অর্থাৎ এক সেকেন্ডে যদি 2 MB যায়, তাহলে তার এই সিস্টেমে ব্যান্ডউইথ হবে 2 Mbps, অর্থাৎ 2 মেগাবিট পার সেকেন্ড। 2 মেগাবিট পার সেকেন্ড, এটার একক হচ্ছে বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড। বিপিএস থেকে কিলোবিট, কিলো থেকে মেগাবিট, মেগাবিট থেকে গিগা, এভাবে করে বাড়তে থাকে আসলে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে একদম মূলটা হচ্ছে কি, একদম মূলটা হচ্ছে তোমার বিপিএস বা বিট পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটা মূল্যায়নে চলে যাব। মূল্যায়নটা তোমরা করবে, ইন্টারনেট কি তোমরা বলবে, দুইটা ব্রাউজার নাম বলবে, আমি অলরেডি বলে দিয়েছি। এরপর ইবুক কি বলবে, এই লাইব্রেরি কি বলবে, এগুলো তোমরা বলবে। এরপর তোমাদের একটা বাড়ির কাজ আছে, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয় এমন 3টি ওয়েবসাইটের নাম লিখবে, তোমাদের ভাষায় লিখবে, খাতায় লিখবে, তারপর তোমরা সাবমিট করবে কমেন্ট বক্সে। ঠিক আছে, এরপর আমরা আরও একটা পড়া দিব, সেটা হচ্ছে ই লাইব্রেরি ব্যবহারে 2টা পদ্ধতি লিখে আনবে, কীভাবে আমরা এই লাইব্রেরিটা ব্যবহার করতে পারি তার পদ্ধতি। ঠিক আছে, এরপরে আরেকটি টপিক, এই চ্যাপ্টারেরই টপিক এবং ফাইনাল টপিক, আর সেটা হচ্ছে আইসিটি ক্যারিয়ার, অর্থাৎ মানে আইসিটিতে খাতে কোন কোন খাতে, অর্থাৎ আমরা যে বলছি ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে, ডিজিটাল বাংলাদেশের কোন কোন খাতে আছে, আইসিটির কোন কোন খাতে আসলে আমাদের জন্য উন্মুক্ততা আছে, অর্থাৎ আমাদের যেই জব করার যে অপরচুনিটি আছে সেটা একটু আলোচনা করব এই পার্টে। ঠিক আছে, তো তোমরা ছবিগুলো একটু লক্ষ্য করো যে আসলে কী কী খাতে আইসিটি ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখতে পাচ্ছি আমরা একটা ট্রেন বুকিং বা টিকিট বুকিংয়ের ক্ষেত্রে, এখানে দেখতে পাচ্ছি টিকিট বুকিং, এখানে ম্যানুয়ালি টিকিটটা বুকিং করছে। এখানে দেখতে পাচ্ছ বিকাশ এজেন্ট বা সামথিং লাইক দ্যাট, ওষুধ বা বিকাশ। আর এখানে দেখতে পাচ্ছ মেডিসিনের যে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, এরপর হচ্ছে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের তোমাদের ভবিষ্যতের জীবনের সাথে ছবিগুলোর সম্পর্কটা কী। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ইন ফিউচার লাইফে তোমরা কী ধরনের ফ্যাসিলিটি আসলে আইসিটি থেকে চাচ্ছ সেটা নিয়ে এখানে বলা আছে। ঠিক আছে, আইসিটি ক্যারিয়ার। ঠিক আছে, আমার ভবিষ্যৎ ও আইসিটি ক্যারিয়ার।
এই পার্টটা থেকে আমরা আসলে বেসিক্যালি কী জানতে পারবো, অর্থাৎ আমরা আইসিটির ক্যারিয়ার, আইসিটির ভূমিকাটা জানতে পারবো, আইসিটি ভিত্তিক ক্যারিয়ার সমূহ চিহ্নিত করতে পারবো, কোন কোন খাতকে আমরা বলছি আইসিটি ভিত্তিক খাত। এরপর হচ্ছে প্রোগ্রামিং বা তোমরা যে আমরা যেটা ইন্টার লেভেলে জানতে পারবো। এখন আমি তোমাদেরকে জাস্ট একটু হিন্টসের জন্য জানিয়ে রাখবো, সেটা প্রোগ্রামিংয়ের যে গুরুত্ব সেটা বলতে পারবো সেটা। তারপর হচ্ছে ক্যারিয়ারের হিসেবে আইসিটির যে সম্ভাবনা আছে, উজ্জ্বল সম্ভাবনা, সেটি আমরা জানতে পারবো বেসিক্যালি। ঠিক আছে, আইসিটি ক্যারিয়ার যেটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখন আমাদের মানে আমরা যে জবগুলো করে থাকি, অফিসিয়াল যে জবগুলো করে থাকি, সেই জবগুলোতে আসলে যেই কাজটা বেশি জানতে হয় সেটা হচ্ছে মাইক্রোসফট অফিসের কাজ, অর্থাৎ এক্সেল শিটের কাজ, তারপর তোমার আউটলাইন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এই ধরনের কাজগুলো আসলে বেসিক্যালি জানতে হয়, যেগুলো আমরা এখানে, অর্থাৎ এটা নিয়ে একটা অদূর সম্ভাবনা আছে। তারপর হচ্ছে তো মেল সেন্ডিং বা মেল ব্যবহার করা, ইমেল পাঠানো, ইমেল রিসিভ করা বা অফিসিয়াল যে কাজগুলো হয় আর কি বেসিক্যালি। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার, অর্থাৎ এই যে তুমি যদি মনে করো কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করো, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে অনেক সময় মানে তোমার শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই চিঠিপত্রগুলো আসে, যে অনলাইনে মেলগুলো আসে, এগুলো চেক করতে হতে পারে। তো ইন্টারনেটের যে ব্যবহারটা সেটা নিশ্চিত করতে হয়। এবং সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেও এটা, তুমি যদি চাও ফেসবুকে তুমি জব করতে পারো, তাও করতে পারো, বা তুমি যদি চাও ভাইবারে তুমি কাজ করতে চাও, সেটাও তুমি করতে পারো, ক্যারিয়ার তুমি করতে পারো। তবে এটা জন্য তোমাকে অবশ্যই স্কিল অর্জন করতে হবে, তোমাকে স্কিল পার্সন হতে হবে। ঠিক আছে, তাহলে উপরের প্রতিটি তথ্যের সাথে আইসিটির বিশাল ভূমিকা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা খাতে কিন্তু আইসিটি নির্ভর পান। ঠিক আছে, তোমার ফেসবুকিং বলো, তোমার ইমেল সেন্ডিং বলো, বা তোমার এই যে অফিসিয়াল ফাইলপত্র যেটা তৈরি করা হতে পারে, বা ইন্টারনেট ব্রাউজিং যেটা হতে পারে, সেগুলো সবগুলো কিন্তু আইসিটির সাথে ডিরেক্টলি কানেক্টেড। তুমি কোনোটাই কিন্তু আইসিটি ছাড়া কল্পনাও করতে পারবে না। ঠিক আছে, এরপর হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রে আইসিটির দক্ষতা। ঠিক আছে, অর্থাৎ আইসিটিতে তুমি যদি থাকতে চাও, তাহলে তোমাকে যেই কাজটা করতে হবে, মানে তুমি যদি আরও একটু নিজেকে সমৃদ্ধ করতে চাও, সেক্ষেত্রে তোমাকে যে জিনিসটা জানতে হবে, হয় তুমি ওয়েবসাইট ডিজাইনিং সম্পর্কে জানতে পারো, না হয় তুমি প্রোগ্রামিং করতে পারো। অর্থাৎ প্রোগ্রামিং মানে হচ্ছে আমরা যেই কোনো একটা সিস্টেমকে লার্ন করানোর জন্য আমরা যে প্রসিডিউরটা মেনটেন করি, অর্থাৎ কোনো একটা সিস্টেমকে শেখানো। অর্থাৎ প্রোগ্রামিং ইজ সেট অফ ইনস্ট্রাকশন। অর্থাৎ তুমি কম্পিউটারকে দিয়ে কী করাতে যাচ্ছ, কোনো কম্পিউটার হতে পারে, সেটা মোবাইলও হতে পারে, যে কোনো স্মার্ট ডিভাইস হতে পারে, যে কোনো স্মার্ট ডিভাইস কীভাবে কাজ করবে আসলে বেসিক্যালি সেটা তাকে জানানোর জন্য। তার তো কোনো প্রাণ নেই, তো তাকে জানানোর জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ তাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিই, সেই ইনস্ট্রাকশন ওয়াইজ সে কাজ করে। ক্লিয়ার? এরপর ওয়েবসাইট ডিজাইন, বা আমরা যেই এখন যে অনলাইনগুলো ব্রাউজ করি, সেই ওয়েবসাইটটা আসলে কীভাবে বানায়, বা ওয়েব পেজটা কীভাবে বানায়, বা ওয়েব কন্টেন্টগুলো কীভাবে আসলে স্টোর করে, সেই ব্যাপারগুলো সম্পর্কে আমরা দক্ষতা অর্জন করার মাধ্যমেই আমরা আমাদের চাকরিটা নিশ্চিত করতে পারি। ঠিক আছে, এটাও একটা ক্যারিয়ারের ক্ষেত্রে আইসিটি দক্ষতা। এরপর হচ্ছে আরও কিছু সম্ভাবনা আছে, যেটা হচ্ছে কল সেন্টারে কাজ করা। যে কল সেন্টার মানে হচ্ছে তোমরা যে রবিতে ফোন দাও, বা তোমরা কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার যে ব্যাপারটা আছে। ঠিক আছে, অনেকে কম্পিউটার, যেমন যারা টাইপিং স্কিল ভালো, যারা তার টাইপিং স্কিলের কাজ করতে পারে, বা গ্রাফিক্সের কাজ করতে পারে, অনেকে যাদের সম্ভাবনাময় ফিউচার আছে। তারপর কল সেন্টারের কাজ, অর্থাৎ কল সেন্টারে যে কাজগুলো হয়ে থাকে, আমরা যে কল সেন্টারে ফোন করি, তখন এই ফোনগুলো এই প্রতিনিধিরা আসলে রিসিভ করে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তারা রিসিভ করে আমাদের সাথে কথা বলে। তো এই ধরনের ক্যারিয়ার করতেও কিন্তু আইসিটি একটা বিশাল ভূমিকা রাখে। তারপর আরও কিছু ছবি আছে, যেমন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি, তারপর তোমার কম্পিউটার সায়েন্স, এগুলো নিয়েও আসলে পড়াশোনা আছে। তারপর রোবোটিক্স আছে, অফিস অটোমেশন মানে হচ্ছে অটোমেটেড অফিস, অর্থাৎ যে অফিসটা অটোমেটিক্যালি কাজ করবে। অর্থাৎ মনে করো তোমার ফ্যানের সুইচটা তোমার দিতে হবে না, তুমি অটোমেটিক্যালি, তুমি মনে করো তুমি অফিস থেকে বেরিয়ে গেছো, কিন্তু তোমার ফ্যানের সুইচ বন্ধ করতে ভুলে গেছো, বা এসির সুইচটা বন্ধ করতে ভুলে গেছো। এখন তুমি কী করবে? এখন তুমি কি আবার ব্যাক করে বাসায় যাবে, আবার তুমি অফিসে যাবে? না, তুমি এই কাজটা চাইলে তোমার স্মার্টফোনের মাধ্যমে করতে পারো, যেটাকে আমরা বলছি অটোমেটেড অফিস বা অফিস অটোমেশন। অর্থাৎ তুমি তোমার মোবাইল ফোন থেকে একটা বাটন প্রেস করেই কিন্তু তোমার বাতিটা বন্ধ করে দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে রোবোটিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ রোবোটিক্স, যেটা হচ্ছে ইন ফিউচারে খুবই জনপ্রিয় একটা খাত হতে যাচ্ছে, আইসিটি নির্ভর খাত, দক্ষতাটা খুব বেশি। এবং এমনও ধারণা করা হচ্ছে যে আফটার 20 or 10 years মানে রোবট এসে পৃথিবী শাসন করবে, এরকম একটা রিউমার কিন্তু অলরেডি ছড়িয়ে গেছে। এটার পিছনে অনেক কারণ আছে, যেমন বোস্টন ডাইনামিক্স যে পরিমাণ রোবট বানাচ্ছে এবং যে পরিমাণ রোবটগুলো তাদের এফিসিয়েন্সি দেখাচ্ছে, সে পরিমাণে আমরা বলতে পারি যে অদূর ভবিষ্যতে আসলে কিন্তু রোবটই তার রাজত্ব করবে, হিউম্যানকে ছাড়িয়ে যাবে একটা পর্যায়ে গিয়ে। তারপর হচ্ছে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে তোমরা অদূর ভবিষ্যৎ মানে অদূর একটা সম্ভাবনা আছে আইসিটির। তারপর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রেও, যারা ডেটা কমিউনিকেট করে থাকে, সেই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রেও আমরা কী করতে পারি, মানে আইসিটি একটা বিশাল ভূমিকা রাখে। ঠিক আছে, তো একটা বাড়ির কাজ আছে তোমাদের জন্য,
ক্যারিয়ার গঠনে আইসিটির কয়েকটা গুরুত্ব তোমরা লিখবে, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ের গুরুত্বটা কী আসলে, প্রোগ্রামিং দিয়ে আসলে আমরা কী করতে পারি, প্রোগ্রামিং দিয়ে আসলে আমরা মোবাইল অ্যাপস তৈরি করতে পারি, আমরা ফ্রিল্যান্সিং করতে পারি, আমরা সফটওয়্যার তৈরি করতে পারি, আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, আমরা যে কোনো ধরনের ওয়েব রিলেটেড কাজ করতে পারি, বা আমরা যে কোনো ধরনের অ্যাপস রিলেটেড কাজ করতে পারি, যাতে আমাদের প্রোগ্রামিং স্কিলটা বেড়ে যায়। তাহলে কেন এই প্রোগ্রামিংটা করবো, বা আমাদের কারা বা চাকরি দেবে? তাহলে এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা তোমাদেরকে এই চাকরি দেওয়ার জন্য আসলে বসে আছে, ঠিক আছে। যেমন ফেসবুক বলতে পারো, যারা গুগলে কাজ করতে পারো, ইউটিউব আছে তোমাদের নিয়োগ দেয়, তারপর তোমার ইনস্টাগ্রাম আছে, তারপর তোমার এরকম অসংখ্য কোম্পানি আছে যারা তোমাকে হায়ার করার জন্য, যদি তুমি স্কিল পারসন হও, তোমাকে হায়ার করার জন্য আসলে বসে আছে, ঠিক আছে। এরপর তাও যদি তুমি কোনো একটা কোম্পানি হয়ে কাজ করতে না চাও, যেমন তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, বাসায় বসে কাজটা করতে পারো, ঠিক আছে। যারা ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশাজীবী আমরা যেটা বলি, বা কোনো একটা অফিসের হয়ে কাজ না করে তুমি নিজের ইচ্ছায় কোনো একটা কাজ নিয়ে, অনলাইন দিয়ে কাজ নিয়ে সেটা করে ডলার ইনকাম করতে পারো, টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। তো এটাও করতে পারো মুক্ত পেশাজীবী। এটাও কিন্তু একটা অদূর ভবিষ্যতের একটা মানে এখন কিন্তু অনেক কাজ হচ্ছে, অনেক ফ্রিল্যান্সার বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিংয়ের দিক থেকে অনেক বেশি এগিয়ে, ঠিক আছে। এরপরে আরও কিছু ছবি আমরা দেখবো। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি যে স্মার্ট ওয়াচ, ঠিক আছে, যেমন এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রেশার মাপা যায়। এটা কিন্তু ওয়াচ, শুধু ওয়াচ মনে করলেই ভুল হবে, এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ প্রোডাক্ট, যেটা তোমার প্রেশার, তোমার বডি টেম্পারেচার বা তোমার বডিতে যে পরিমাণ যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায় সেটা কিন্তু মেপে ফেলবে, ঠিক আছে। এরপরে আরেকটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি নিচে, ঠিক আছে। ঘরের বাইরে কোনো টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন নিয়ন্ত্রণ করা যায়, যেটা একটু আগে আমি বলেছি, তোমরা অটোমেটেড অফিস বা অটোমেটেড সিস্টেম, যেটা তুমি এখান থেকে ঘর থেকে বসে সব কিছু বন্ধ করে দিতে পারছো, এই যে বন্ধ করে দিতে পারছো, ঠিক আছে। এই যে কাজগুলো তোমরা করতে পারছো, তাহলে এইগুলো আমরা আসলে বেসিক্যালি করতে পারি। এটাকে বললে আমরা আইওটি বা ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে। এরপরে আরও কিছু কাজ আছে, যেমন মানুষ হাতের নিয়ন্ত্রণে মহাকাশে ছুটছে, মানে মহাকাশ ছুটে চলেছে স্যাটেলাইটে। এটা কিন্তু আমরা স্যাটেলাইটটাকে এখান থেকে বসে বা তোমার ল্যাবরেটরি থেকে বসে কিন্তু আমরা স্যাটেলাইটটাকে নিয়ন্ত্রণ করতে পারছি। এটাও কিন্তু আইসিটির একটা বিশাল, মানে কোথায় স্যাটেলাইট 3600 কিলোমিটার উপরে, ঠিক আছে। এই 36,000 কিলোমিটার উপরে এই জিনিসটাকে আমরা কীভাবে কন্ট্রোল করছি, এখান থেকে ওটা কীভাবে সিগন্যালটা পাস করছি, বা ওখান থেকে ওইটা সিগন্যালটা আমাদের কাছে কীভাবে পাঠাচ্ছে, তাহলে এই ব্যাপারগুলো কিন্তু আইসিটির একটা বিশাল ভূমিকা, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রেও, যেমন আইসিটির যে সেক্টরগুলো আছে, যেমন তোমার ব্যাঙ্কিং সেক্টর বলো, মেডিসিন সেক্টর বলো, এডুকেশন সেক্টর বলো, এগ্রিকালচার, ট্রান্সপোর্টেশন, ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, যে কোনো সিস্টেমে কিন্তু আমরা আইসিটি ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং এটার বিশাল একটা মানে যারা আইসিটির উপর দক্ষ হবে তাদের কিন্তু জব পেতে খুব বেশি কষ্ট করতে হবে না। যারা আইসিটিতে একটু নলেজটা একটু কম থাকবে তাদের জব পেতে একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি 21st সেঞ্চুরিতে আছি, আমরা যদি 22nd সেঞ্চুরির দিকে চলে যাই, অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলি, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যদি চলে যাই, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই আইসিটি জানতে হবে। আইসিটি জানা ছাড়া আমাদের কোনোভাবে উন্নতি করা যাবে না, ক্লিয়ার? আচ্ছা, শিক্ষা অর্জনের সাথে উপার্জনের উপায় করা যায়, অর্থাৎ লার্নিং অ্যান্ড আর্নিং। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ন্যূনতম এইচএসসি বা সমমান শিক্ষা অর্জন করে কিন্তু লার্নিং বা আর্নিং করার একটা মানে একটা প্রসেস এখানে বলে দিচ্ছে, ঠিক আছে। তো তুমি প্রথমে লার্ন করবা, দেন আর্ন করবা, ঠিক আছে। এরকম কিছু সরকারি ইয়ে আছে, মানে কোর্স আছে, যেমন গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আছে, ডিজিটাল মার্কেটিং আছে, অসংখ্য কোর্স আছে অনলাইনে, যেগুলো তোমার সরকারি সার্টিফাইড, এগুলো তোমার মানে সার্টিফিকেট অর্জন করতে পারো, প্লাস তুমি লার্ন করতে পারো, এবং ওই লার্নটা তুমি খাটিয়ে, অর্থাৎ তুমি এটা প্রয়োগ করে, তোমার লাইফে প্রয়োগ করে তুমি এখান থেকে আর্নও করতে পারো, তুমি আয়ও করতে পারো, ঠিক আছে। এরপরে তোমরা বাংলাদেশের কম্পিউটার কাউন্সিল, অর্থাৎ যেটা আমরা বলি বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটার কাউন্সিলের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে, এটা হচ্ছে। এরপরে তোমার আইটি ফার্ম, বিভিন্ন ধরনের আইটি ফার্ম আছে, সেই আইটি ফার্মগুলোতে যেখানে সফটওয়্যার রিলেটেড কাজ হয়ে থাকে, মোবাইল অ্যাপস রিলেটেড কাজ হয়ে থাকে, বা তোমার ওয়েব ডিজাইন রিলেটেড কাজ হয়ে থাকে, বা সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করার জন্য হতে পারে, বা ডেটাবেজের কাজ হয়ে থাকে। এই ধরনের বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন প্রতিষ্ঠানে তোমরা কাজ করার ক্যারিয়ার গঠন করতে পারো, ঠিক আছে। তো ফ্রিল্যান্সারের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ভালো ভালো প্রোগ্রামাররা গুগল, মাইক্রোসফট, ইন্টেল, ফেসবুকের মতো বিখ্যাত কোম্পানিগুলোতে কাজ করছে। মনে রাখবে, ফ্রিল্যান্সারদের কাজের জন্য কোনো ধৈর্য এবং ইংরেজি ভাষার দক্ষতা। তুমি যদি ইংরেজি না জানো, সেক্ষেত্রেও কিন্তু এই মানে তোমার কমিউনিকেট করতে একটু ঝামেলা হতে পারে। সেজন্য দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে তোমার অনেক বেশি ধৈর্য থাকতে হবে কাজ করার জন্য, কারণ এগুলো কম্পিউটার রিলেটেড কাজে অনেক প্রবলেম আসতে পারে। সেই প্রবলেমগুলোর জন্য তুমি কী হয়ে যেতে পারবে না, উত্তেজিত হয়ে যেতে পারবে, তবে ধৈর্য ধরে কাজগুলো আসলে করতে হবে, ঠিক আছে।
এরপর আমরা একটা মূল্যায়নে চলে যাব। সেই মূল্যায়নটা কি আসলে কিসের সাহায্য, কিসের ব্যবহার করে একটা দিনও মানে কিসের ব্যবহার ছাড়া একটা দিনও কল্পনা করা যায় না, সেটা হচ্ছে কম্পিউটার, মোবাইল ফোন, নেটওয়ার্ক নাকি আইসিটি। আমরা বলতে পারি আইসিটি, ঠিক আছে, আইসিটি। এরপরে আইসিটির প্রধান উপকরণ কী 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 আছে, একটা ভুল দিব, একটা দেখি ভুল দিয়ে দেখি। কম্পিউটার নাকি ইন্টারনেট? রং অ্যান্সার, ইন্টারনেট ইজ এ রং অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে কম্পিউটার, ঠিক আছে। আচ্ছা, যেটা হচ্ছে এরপর হচ্ছে কি, নিচের কোনটি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নয়? তাহলে ফেসবুক কিন্তু একটা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান, মাইক্রোসফট একটা প্রতিষ্ঠান, গুগলও একটা প্রতিষ্ঠান, কিন্তু জিমেইল গুগলের একটা প্রোডাক্ট, কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠান নয়। তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, রাইট। তাহলে আমরা এখান থেকে পেরে গেছি, মূল্যায়নটা আমরা আসলে বুঝে গেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রেড জোন মানে হচ্ছে লাল, লালগুলো হচ্ছে ভুল অ্যান্সার, ঠিক আছে। এরপর তোমাদের একটা বাড়ির কাজ আছে এই বিষয়ের উপরে, মানে এই টপিকের উপরে। ক্যারিয়ার হিসেবে আইসিটির সম্ভাবনা অনেক উজ্জ্বল, এই কথাটা তোমরা বিশ্লেষণ করবে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অনেক ধন্যবাদ। আশা করি তোমরা পুরো ভিডিও লেকচারটা দেখেছো এবং তোমরা এখান থেকে 3 পৃষ্ঠাকে কীভাবে অনেক বেশি লেংদি করা যায় সেটা দেখালাম আসলে বেসিক্যালি, ঠিক আছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুস্থ থাকবে, বাঁচিয়ে থাকবে, নিরাপদে থাকবে। এই নিয়ে আমি আমার আজকের লেকচার শেষ করছি। সবার সাথে নেক্সট লেকচারে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।